স্যার ইউনুস এবার বড়সড় একটা বিপদে পড়তে যাচ্ছেন, তবে সেই বিপদটা বাংলাদেশে না, বিপদটা আসলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে স্যার ইউনুসের একটা বড় সড়ক ঝামেলা প্যারা লাগতে যাচ্ছে ভেরি সুন। গতকালকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে শেখ হাসিনার একটি বৈঠক হয়েছে। সেই সাক্ষাৎকারে অনেক আলোচনা হয়েছে। তার মধ্যে অন্যতম ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে সেই প্রসঙ্গটি। ভারতে অজিত দোভাল আর খলিলুর রহমানের দিল্লি পর্বের পর মঞ্চে খুব শিগগিরই আবির্ভূত হতে যাচ্ছে কমনওয়েলথ। দুটোই কিন্তু একই লক্ষ্যের দিকে ইঙ্গিত করছে আওয়ামী লীগকে খেলায় ফেরাও। একদিকে বিদেশিরা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের উপর জোর দিচ্ছে, যার জন্য আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশ বিশেষ ভিডিওর শুরুতে দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। রায় বাতিল করার জন্য রাষ্ট্রপতিকে হুঁশিয়ারিমূলক চিঠি দিল জাতিসংঘ। That is not peace. That is not justice. That is not in accordance with international law, and that is not acceptable. বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত আকস্মিক মৃত্যুদণ্ডের রায় ঘিরে যখন রাজনৈতিক অস্থিরতা তুঙ্গে, ঠিক সেই সময় জাতিসংঘ থেকে একটি জরুরি চিঠি পাঠানো হয়েছে রাষ্ট্রপতির দপ্তরে। উচ্চমাত্রার কূটনৈতিক গুরুত্ব বহনকারী সেই চিঠিতে জাতিসংঘ স্পষ্ট ভাষায় উদ্বেগ প্রকাশ করেছে রায় কার্যকরের প্রস্তুতি নিয়ে। বিশেষত চিঠিতে উল্লেখ করা হয়েছে যে আইনে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেই আইনটির মূল কাঠামো তার নিজের আমলে প্রণীত হয়েছিল, তবে সেই আইনে যেসব ধারা, প্রমাণ ও সাক্ষ্যকে বাধ্যতামূলক করে সেগুলো কতটা মানা হয়েছে তার কোনো স্বচ্ছ ব্যাখ্যা জাতির সামনে উপস্থাপন করা হয়নি। জাতিসংঘ প্রশ্ন তুলেছে মানবাধিকার লঙ্ঘন হোক বা হত্যার অভিযোগ, যেখানে অপরাধের প্রতিটি ঘটনার সাক্ষ্য প্রমাণ সার্বজনীনভাবে উপলব্ধি করা থাকা জরুরি, সেখানে জনসম্মুখে কোনো যাচাই বাছাই ডকুমেন্ট প্রকাশ না করে কিভাবে এত বড় রায় ঘোষণা করা হলো? এই যে ট্রাইব্যুনালটা তারা করছে, বিচারটা তো টিকবে না। আমি আইনজীবী হিসাবে বলতেছি, আমি বিএনপি নেতা হিসাবে বলতেছি না, আমি সিনিয়র অ্যাডভোকেট হিসাবে বলতেছি, এই বিচারটা টিকবে না যে ট্রাইব্যুনাল হয়েছে। কারণ এই ট্রাইব্যুনালটা গঠিত হয়েছিল 73 সনের আইনে আলবদর রাজাকার, আল শামস এবং বিচার দালালদের বিচার করার জন্য। চিঠিতে আরো উল্লেখ হয়, রাষ্ট্র, সরকার এবং বিচার ব্যবস্থা যখন এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় তখন আন্তর্জাতিক মানবাধিকার সনদ অনুসারে ন্যূনতম মানদণ্ড রক্ষা করা অপরিহার্য। কিন্তু এই রায়ে অনেক প্রশ্ন অমীমাংসিত। প্রধানমন্ত্রী গুলি মারেন নাই, ফ্যাক্ট, উনি তো নিজের হাত দিয়ে গুলি মারেন নাই। আসাদুজ্জামান কামাল নিজে গুলি মারেন নাই। এইখানে কার কাছে হুকুমটা আসবে? আসাদুজ্জামান কামাল বলেন, হাসিনা বলেন, হুকুমটা আসছে পুলিশের টপের উপরে। অনেকে বলেন মামলাটা কেন, রায়টা কেমন হলো, এই সেই 53 বছর পরে, 53 না, তখন হয়তো 43 বছর পরে, স্বাধীনতা যুদ্ধের 43 বছর পরে যখন এই যে স্বাধীনতা বিরোধীদের বিচার হইলো, বিচার হওয়াটাকে আমি অপরাধ ধরছি না, বিচার হইতেই পারে, কিন্তু 43 বছর পরে যে বিচারটা করছেন কিভাবে সেটা আমরা জানি। গুরুত্বের সঙ্গে জাতিসংঘ সতর্ক করেছে অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারকে। চিঠিতে বলা হয়েছে, রাজনৈতিক পরিবর্তনের অস্থির সময়েও আইনের শাসনকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ আন্তর্জাতিক পরিমণ্ডলে এক গভীর সংকট তৈরি করতে পারে। আদালত রায়ের কাছে গোপনীয়তা বজায় কেন রেখেছে, কাদের বাদ দেওয়া হয়েছে, কাদের নেওয়া হয়েছে, এমন কয়েকটি প্রশ্নের জবাব চিঠিতে সরাসরি রাষ্ট্রপতির কাছে চাওয়া হয়েছে। কে ভালো কে মন্দ, আমাদের একটাই প্রশ্ন, বাচ্চাগুলি যে মারা গেল, বাচ্চাগুলি আত্মহত্যা দিল, পুলিশগুলি মারা গেল, আমরা ইকুয়াল টু কথা বলবো, যেহেতু আমরা মানবাধিকার সেকশন। আমরা কারো দলের কথা বলবো না, আমরা পুলিশদের কথা বলবো, বাচ্চাদের কথা বলবো। রায়টি পুনর্বিবেচনা করা এখন সময়ের দাবি, শুধু আইনি সত্য প্রতিষ্ঠার জন্য নয়, বরং দেশের স্থিতিশীলতা ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান রক্ষার স্বার্থেও এই রায় স্থগিত রাখা জরুরি। তাই জাতিসংঘ রাষ্ট্রপতিকে অনুরোধ নয়, বরং নির্দেশনামূলকভাবে জানিয়েছে মৃত্যুদণ্ড কার্যকরের আগে রায় স্থগিত করতে হবে এবং পূর্ণাঙ্গ স্বচ্ছ রাজনৈতিক মানদণ্ড অনুযায়ী বিচার প্রক্রিয়া পুনরায় শুরু করতে হবে। যেই রায়ের ব্যাপারে জাতিসংঘ আপত্তি করছে, ওই জাতিসংঘ আপত্তি করছে যে জাতিসংঘ তোমাদেরকে রিপোর্ট দিয়েছে 1400 লোক মারা গেছে, সেই জাতিসংঘের প্রতিনিধি কিন্তু ফলকার টার্কি কি বলছে, এই রায় তাদের আপত্তি ছিল, এটা ফেয়ার হয় নাই এবং মৃত্যুদণ্ড তারা পছন্দ করে না, এবং ফেয়ার হয় না এটা বলছে। আবার দেখেন, শুধু ফলকার টুক এখান থেকে নেই, জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র যখন যে করছে জাতিসংঘের মতামত কি, তখন জাতিসংঘের মহাসচিবের পক্ষ থেকে বলা হয়েছে, জাতিসংঘ মহাসচিব মনে করেন যে ফলকার টুক যে রিয়াকশনটা দিয়েছে, মানে এটা এদের ভালো ট্রায়াল হয় নাই এবং এই রায়টা যে সঠিক রায় না, এটার যে মন্তব্য সেটার প্রতি আমি একমত। কারণ ভারত যদি বলে আমি চিঠি নিবই না, চিঠির কোনো ভিত্তি নাই, তোমরা যে প্রতিষ্ঠান তোমাদেরকে ইয়ে করেছে কিনা, যে এই তথ্য দিয়ে সহায়তা করছে বিচার করার, সেই প্রতিষ্ঠান বলতেছে যে এই বিচার ঠিক মতো হয় না, তাহলে আমি চিঠি নেবো কেন যদি রিসিভ না করে? অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও তো বলেছে ওগুলোর তো আচ্ছা না গেলেও চলবে, অ্যামনেস্টি বলেন, কি বলে ক্রাইসিস বলেন, হিউম্যান রাইটস গ্রুপ বলেন, ওয়াচ বলেন, তো এদেরকে নাহলে আমি গুনলাম না, ঠিক আছে, কিন্তু আপনি যেই ভেরি প্রতিষ্ঠান আপনাকে 1400 লোক নিহত হয়েছে বলে যে একটা সার্টিফিকেট দিল, সেই সার্টিফিকেটের বলে আপনি আদালতে একাধিকবার না পারলে প্রত্যেকদিন জাতিসংঘকে উদাহরণ হিসেবে টেনে কিন্তু বিচারটা করছেন, জাতিসংঘের বিব্রত হয়নি।
জাতিসংঘ তো এটা কোনো অনুসন্ধানী রিপোর্ট ছিল না, জাতিসংঘ এটা বলছে এটা কোনো ওই রিপোর্টের মধ্যে লেখা আছে এটা কোনো ব্যবহারের জন্য না, কারণ এখানে সবকিছু ফরেন্সিক কোনো নেই, এভিডেন্স গুলো আমরা কালেক্ট করতে পারি নাই, এবং এটা অনুমান নির্ভর, অমুক এটা বলছে তমুক এটা এই নির্ভর, ওই রিপোর্টের মধ্যেই আছে, এটা কোনো মামলায় ব্যবহারযোগ্য না, সেটাকে আপনি মামলা ব্যবহার করছেন। জাতিসংঘ কি ফলকার টুর্কি তার চাকরি হারাবে নাকি গোয়েতারা তার চাকরি হারাবে নিয়ম ভঙ্গের জন্য? তো এখানে ভারত কিন্তু কেন স্টেটমেন্ট দেয় না, ভারত দেয় না এই জন্য পাত্তা দিচ্ছে না। এখন এনারা যদি না বুঝেন যে ভারত পাত্তা দিচ্ছে না, তাহলে তো কিছু করার নাই। জি, একজন প্রশ্ন করেছেন যে এই আদালতে শেখ হাসিনার কি বিচার হতে পারে? নো, কারণ এই আদালতটা কোন আদালত? আইসিসি নাকি যেটা হয়েছে? না, যেটা হয়েছে আইসিটি। আইসিটি তে হওয়ার কোনো সুযোগ নেই, অ্যাজ পার আইসিটি যে কি বলে আইন, আইসিটি আইনটা কোথায় হয়েছে? অপরাধীদের জন্য হয়েছিল। যুদ্ধাপরাধীদের অপরাধের জন্য কোথায় হয়েছে রে ভাই? কোথায় হয়েছে? হলো সংসদে। এটা একবার অ্যামেন্ডেড হয়েছে ফাঁসির আদেশের জন্য, ওই যে কি কার ফাঁসির আদেশের দাবিতে গণজাগরণ মানুষের শুধু একবার অ্যামেন্ডেড হয়েছে। আর আপনি কি করেন? আপনি অধ্যাদেশ দিলেন, আর আপনি অধ্যাদেশ দেওয়ার ক্ষমতা আছে কিনা? প্রথম কথা হইলো এই, আপনি নিজে বৈধ কিনা? আপনি অধ্যাদেশ দিয়ে এটা চেঞ্জ করবেন, আইসিটি আইন তো অধ্যাদেশ চেঞ্জ করার কথা। কারণ এমন কোন পরিস্থিতি যে আপনার কি মনে হয় এই মামলাটি আওয়ামী লীগের তরফ থেকে লড়া উচিত ছিল? নো, আমি মনে করি এটা স্বীকারই করা উচিত না, কারণ এই আদালতে এই মামলা হওয়াই উচিত ছিল না, এই মামলা হওয়ার কোনো সুযোগ নেই, সে আদালতে কেন লড়তে যাবে? জি, এখন বলতে পারেন যে পরবর্তীতে কি হবে? পরবর্তীতে তো হ্যাঁ, পরবর্তীতে এই মামলাটা যদি আপনার একটা যে প্রেসিডেন্সিয়াল অর্ডারে মামলা বাতিল হয়ে যেতে পারে, সুপ্রিম কোর্টের সুমোটোতে মামলা বাতিল হয়ে যেতে পারে, এই মামলা বাতিল হওয়ার মতো শুধুমাত্র একটা অ্যাপিল করতে হবে। সেই অ্যাপিলটা কোথায়? সুপ্রিম কোর্টে করতে হবে, বা রাষ্ট্রপতির কাছে করে রাষ্ট্রপতি এটাকে আবার পুনরায় বিবেচনার জন্য আবার পাঠাতে পারে। সো এই মামলার কোনো ভবিষ্যৎ নাই। তো আমাদের স্যার ইউনুস এবার বড়সড় একটা বিপদে পড়তে যাচ্ছেন, তবে সেই বিপদটা বাংলাদেশে না, বিপদটা আসলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে। ট্রাম্পের সাথে স্যার ইউনুসের একটা বড় সড়ো মানে ঝামেলা প্যারা লাগতে যাচ্ছে ভেরি সুন। রাশিয়া গেটের নাম তো আপনারা শুনেছেন না, রাশিয়া গেট কেসটা, যেখানে ওই ডোনাল্ড ট্রাম্প সাহেব মানে ওই হিলারি ক্লিন্টন এটাকে চালু করেছিলেন রাশিয়া গেট, এই কেসটা আবার শুরু হচ্ছে, এই রাশিয়া গেট কেসটা, এটা আবার মনে হয় রিভাইভ করানো হচ্ছে এগেইনস্ট হিলারি ক্লিন্টন। এখন এই ক্লিন্টন ফাউন্ডেশনের এগেইনস্টে যে কেসটা আসছে সেখানের মধ্যে ডক্টর ইউনুস অনেকভাবে ওতপ্রোতভাবে জড়িত। নট দ্যাট যে বাংলাদেশে ডিপ স্টেট তাকে এম্পাওয়ার করেছে, তাকে পাওয়ারে এনেছে, এই ব্যাপারটা না, বরং আমেরিকান একজন ইন্টারনাল প্লেয়ার হিসেবে ইউনুসকে ধরা হবে বা ইউনুসকে কাউন্ট করা হয়, এমন একটা ভাব যেন আমেরিকা এখন ইয়ের হাতে চলে গেছে, রাইট, শয়তানদের হাতে চলে গেছে, সামথিং লাইক দ্যাট। সো ইউনুস এই কমেন্টটা করেছিল, এটা সম্পর্কে ট্রাম্প সাহেব যথেষ্ট অবগত আছেন, এবং ট্রাম্প সাহেব এটাও জানেন যে ডক্টর ইউনুস মানে অনেক টাকা পয়সা মিলিয়ন্স অফ ডলার খরচ করেছেন যাতে ডোনাল্ড ট্রাম্প ইলেকশনে হারে। এখন এই রাশিয়া গেট কেলেঙ্কারিটা যখন আবার রিভাইভ করা হচ্ছে, এই কেসটাকে যখন আবার সামনে আনা হচ্ছে কোর্টে এগেনস্ট হিলারি ক্লিন্টন, এগেনস্ট ক্লিন্টন ফাউন্ডেশন, সেখানের মধ্যে ডক্টর ইউনুস ইকোনমিস্টকে বাংলাদেশের পাওয়ারে বসানোর জন্য এটা বিশাল একটা আইসোর, এবং এটা অ্যাকচুয়ালি এটা ভেরি উইয়ার্ড যে কেন তারা ডক্টর ইউনুসকে এইভাবে বাংলাদেশের পাওয়ারে বসাতে চাচ্ছিল, কেন ডক্টর ইউনুস তাদের ইনার সার্কেলে এত ইনফ্লুয়েন্স ক্যারি করে, এবং আমেরিকান পলিটিক্সে তারা কীভাবে ডক্টর ইউনুসকে অ্যালাউ করেছিল ফর অল দিস শিট। এবং যেখানে এই রাশিয়া গেট হোক্সটা, রাশিয়া গেট এই পুরো এটাই তো ক্লিন্টন ফাউন্ডেশনের একটা চাল। কে বলতে পারবে না যে ডক্টর ইউনুসের গ্রামীণ আমেরিকার যে ডোনেশন দেয় সেই টাকা এই রাশিয়া গেট বা এই হোক্সের মধ্যে ছিল, যেখানে ডোনাল্ড ট্রাম্পকে হারানোর জন্য ব্যবহার করা হয়েছিল, সে যাতে ইলেকশনে হারে ক্ষমতায় আসতে না পারে সেজন্য ইউজ করা হয়েছিল। সো অল দিস ম্যাটার্স আর ভেরি মাচ on the table right now, এবং ডোনাল্ড ট্রাম্প সাহেবের যারা অ্যাডভাইস। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।